আমরা রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন মেদিনীপুর এটা সলভ করব। দেখে নাও, একটি উভধর্মী অক্সাইডের নাম লেখো। উক্ত অক্সাইডটা অম্ল এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে সমিত বিক্রিয়া। তাহলে একটি উভধর্মী অক্সাইডের নাম লিখতে বলছে। উক্ত অক্সাইডটা অম্ল এবং ক্ষারের সঙ্গে রাসায়নিক বিক্রিয়াগুলো সমিত সমীকরণ সহ লিখতে বলছে। আমরা বলবো জিঙ্ক অক্সাইড, সেটা হলো জিঙ্ক অক্সাইড ZnO। তাহলে ZnO প্লাস 2HCl, এটা হবে ZnCl2 প্লাস H2O। এটা হলো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। এবার ক্ষারের সঙ্গে ZnO প্লাস NaOH, এটা কি করব Na2 ZnO2 প্লাস H2O। তাহলে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ZnCl2 উৎপন্ন হলো, আর ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে Na2 ZnO2 উৎপন্ন হলো। দেখে নাও তারপরে, 1 টর সমান ড্যাশ পাস্কেল। 1 টর মানে সান্দ্রতাঙ্ক কাকে বলে? দেখো, এটা মুখে বলে দিচ্ছি, তোমরা ভালো করে শুনে রাখো। অর্থাৎ মনে রাখবে, যদি পাশাপাশি দুটো লেয়ার থাকে তাহলে একক নতিমাত্রা বজায় রাখার জন্য প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে তাকে সান্দ্রতাঙ্ক বলে। পাশাপাশি দুটো লেয়ারের গতিবেগটা একক বজায় রাখার জন্য, অর্থাৎ পাশাপাশি দুটি স্তরের গতিবেগ একক নতিমাত্রা বজায় রাখার জন্য একক ক্ষেত্রফলে যে পরিমাণ স্পর্শকীয় বল কাজ করে তাকে আমরা সান্দ্রতাঙ্ক বলে। সান্দ্রতাঙ্ক এর সিজিএস একক আমরা কি বলবো? সিজিএস একক আমরা বলবো পয়েস, POISE, সান্দ্রতাঙ্কের সিজিএস একক। তারপর দেখো, প্রকৃত দ্রবণ এবং কোলয়েড দ্রবণের পার্থক্য, এটা হয়েছে, তোমরা আগের ভিডিও পেয়ে যাবে। একটি ক্ষারকীয় লবণ, এটা ক্ষারকীয় লবণ, এটা হলো আমরা আগেও ভিডিও পেয়েছি, তবুও লিখে দিচ্ছি সংকেতটা PbOH বেসিক, এটা হলো বেসিক লেড নাইট্রেট PbOH হোল NO3। তারপর দেখো 2-এর একেরটা, এখানে দেখো বেগ দেওয়া আছে, আমাকে বেগ সিটসের মান বার করতে বলে। জি এর মান আমাকে বলা আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বেগ কীভাবে হবে? বেগ সিটস মানে হলো v²/2g, 100 × 100 বাই, তাহলে এটা 0 কেটে গেল, তাহলে কত হবে? এটা কেটে গেলে 5 হবে। তাহলে 5 আমরা পেয়ে যাব 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার বেগ সিটসের মান পেয়ে যাব 5 সেন্টিমিটার। তারপরে দেখো, বার্নৌলির নীতি অনুসারে চাপ, বেগ, উচ্চতা শীর্ষের সমষ্টি যে ধ্রুবক তার মাত্রীয় সংকেত কি হবে? মাত্রীয় সংকেত হলো, সেটা হলো তাহলে মাত্রীয় সংকেতটা কি হবে? তাহলে মাত্রীয় সংকেতটা আমি এখানে লিখছি, দেখে নাও। তাহলে 2-এরটা, এটা হলো m⁴ L T⁴, অর্থাৎ মাত্রীয় সংকেত L হবে। তাহলে এলটাকে আমরা এরকমভাবে লিখছি m⁴ L T⁴। আর সমীকরণটা কি হবে? সমীকরণটা হবে P/ρg প্লাস v²/2g প্লাস h ইকুয়াল টু ধ্রুবক বা কনস্ট্যান্ট। P/ρg প্লাস v²/2g প্লাস h ইকুয়াল টু কনস্ট্যান্ট। তারপরে দেখো 3-এরটা, মোমের প্রলেপযুক্ত একটি কাঁচের গোলক সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসলে মোম এবং কাঁচের আয়তন অনুপাত নির্ণয় করতে বলেছে। প্রত্যেকের ঘনত্ব দেওয়া আছে। মোমের আয়তন
মোমের আয়তন v1 সেমি কিউব, কাঁচের আয়তন v2 সেমি কিউব। মোমের আয়তন v1 সেমি কিউব, কাঁচের আয়তন v2 সেমি কিউব। তাহলে মোম এবং কাঁচ, মোম ও কাঁচের মোট ভর, মোম এবং কাঁচের মোট ভর তাহলে কত হবে? তাহলে v1 ইন্টু 0.8 প্লাস v2 ইন্টু 2.6, এটা আমরা গ্রাম বলবো। তাহলে আমরা এখান থেকে কি বলবো? তাহলে মোম ও কাঁচ দ্বারা অপসারিত জলের ভর, মোম এবং কাঁচ দ্বারা অপসারিত জলের ভর, সেটা আমরা W1 বলবো। W1 সমান আমরা বলবো v1 ইন্টু 1 প্লাস v2 ইন্টু 1, এটা আমরা ইন্টু জি বলবো। তাহলে v1 প্লাস v2 এটা ইন্টু জি আমরা বলবো, এখান থেকে পেয়ে যাব। যেটা হবে ভাষণের শর্ত অনুসারে আমরা লিখব 0.8 v1 প্লাস 2.6 v2, এটা সমান v1 প্লাস v2। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারবো সেটা হলো 0.2 v1 সমান আমরা কি বলবো, সেটা হলো 1.6 v2। তাহলে এখান থেকে আমি v1 বাই v2 সমান 1.6 বাই 0.2, তাহলে এখান থেকে পেয়ে যাব v1 বাই v2 সমান 8/1। তাহলে v1 ইস্টু v2 এটা হলো 8:1 আমরা বলবো। তারপর দেখো 4টা তামার ওপর নাইট্রিক অ্যাসিডের বাষ্প চালনা করলে কি হবে? তাহলে Cu দেখে নাও বিক্রিয়াটা, Cu প্লাস HNO3 সমান Cu প্লাস N2 প্লাস H2O। অর্থাৎ উত্তপ্ত তামার উপর দিয়ে যদি নাইট্রিক অ্যাসিড বাষ্প চালনা করা হয় তাহলে কিউপিক অক্সাইড, এটা Cuo মানে হলো কিউপিক অক্সাইড, নাইট্রোজেন এবং জল উৎপন্ন হবে। বিক্রিয়াটা ভালো করে খাতায় লিখে প্র্যাকটিস করবে। তারপর দেখো 5এরটা বলা আছে সাইফন ক্রিয়ায় নল দুটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান না হলে সাইফন ক্রিয়া চলবে কি? মনে রাখতে হবে, হ্যাঁ চলবে। সাইফনের দুটি বাহুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান না হলেও সাইফন ক্রিয়া চলবে, কারণ বায়ুমণ্ডলের চাপের ওপর সাইফন ক্রিয়া নির্ভর করে। তাহলে বাহুর প্রস্থচ্ছেদ বৃদ্ধি পেলেও বায়ুমণ্ডলের চাপের কোনো পরিবর্তন ঘটবে না, সাইফন ক্রিয়া অবশ্যই চলবে। তাহলে মনে রাখতে হবে সাইফন ক্রিয়া মূলত নির্ভর করে বায়ুমণ্ডলের চাপের ওপরে। তাহলে প্রস্থচ্ছেদের মানটা যদি সমান নাও হয় তাহলে সাইফন ক্রিয়া চলবে, কোনো সমস্যা হবে না। তারপর দেখো 3-1 রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্র প্রতিষ্ঠা করো। এটা আমরা ক্লাস 11-এ ভালো করে শিখব। এটা ক্লাস 11-এর প্রশ্ন, ক্লাস 11-এ আমরা শিখবো, এটা এখানে করার কোনো প্রয়োজন নেই, তাই তোমাদের আমি এটা ব্যাখ্যা করছি না। তারপর দেখো 3-2 সেটা হলো নিলস বোরের যে অঙ্গীকার 3টি আছে পরমাণু সংক্রান্ত, সেটা বলতে বলেছে। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো দেখে নাও। সেটা হলো 1 নম্বর পয়েন্ট হলো যে প্রত্যেকটা ইলেকট্রন কয়েকটা স্থায়ী কক্ষপথে ঘুরবে। নাম্বার 1, ইলেকট্রনগুলো স্থায়ী কক্ষপথে ঘুরবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে ইলেকট্রনগুলি যখন স্থায়ী কক্ষপথে ঘুরবে তখন সেই ক্ষেত্রে কোনো বিকিরণ সৃষ্টি হবে না।
3 নম্বর পয়েন্ট হলো যখন ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে তখন শক্তি বিকিরণ করবে, যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে তখন শক্তি গ্রহণ করবে। 4 নম্বর পয়েন্ট আমরা বলবো যে এটা হলো ইলেকট্রনগুলোর যে কৌণিক ভরবেগ সেটা h/2 সরল গুণিতক হবে। এই 4টে পয়েন্ট তোমরা পরীক্ষা খাতায় লিখে দেবে, অবশ্যই ফুল মার্কস পেয়ে যাবে। আমি লিখে আর দেখাচ্ছি না, কারণ এখনও অনেকগুলো সেট বাকি আছে, সবগুলো সেটই আমি সলভ করে দেখাবো, সেই জন্যে আর লিখে দেখানোর আর সময় হচ্ছে না। আমার কথাগুলো শুনে তোমরা খাতায় লিখে নেবে। তারপর দেখো, একটি রোলারকে টানা না ঠেলা কোনটি সুবিধাজনক? মনে রাখতে হবে, করতে বলছে, এটা আমরা ক্লাস 11-এ অবশ্যই শিখবো। শুধু জেনে রাখো টানা অপেক্ষা ঠেলা সুবিধাজনক। তারপর দেখো চলে আসছি, একটা অঙ্ক আছে। এই অঙ্কটা বলা আছে 20 গ্রাম ভরের একটি স্থির বস্তুর ওপর একটি বল 4 সেকেন্ড যাবৎ ক্রিয়া করার ফলে বলের ক্রিয়া বন্ধ করা হলো। পরবর্তী 3 সেকেন্ড সময় বস্তু 60 সেন্টিমিটার পথ গেল, তাহলে বল কত হবে দেখে নাও। দেখে নাও, এখানে আমরা এমনি ভি সমান s/t, এস এর মান টি এর মান বসিয়ে দেখো ভি এর মান 20 সেমি পার সেকেন্ড পেয়ে গেছি। ত্বরণ যদি এ হয় তাহলে আমরা বলবো ভি সমান a/t1, তাহলে এখানে ভি এর মান t1 এর মান 4 বলা আছে 5, তাহলে এ এর মান পেয়ে গেলাম 5 সেমি পার সেকেন্ডের স্কোয়ার। আমার এমনি প্রযুক্ত বল এফ সমান এম এ, এফ তাহলে এম এর মান আর এ এর মান বসিয়ে দিয়ে তাহলে প্রযুক্ত বলের মান পেয়ে গেলাম, সেটা 100 ডাইন। তারপর একটা দেখো 4-এর 1-একটা, ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব ভগ্নাংশ হয় কেন? মনে রাখবে, এই প্রশ্ন উত্তর হয়েছে। তাহলে প্রকৃতিতে সব মৌলই একাধিক আইসোটোপের মিশ্রণ হিসেবে বর্তমান। কোনো নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে তার আইসোটোপগুলি প্রাচুর্যের অনুপাত মোটামুটি নির্দিষ্ট। কোনো একটি পারমাণবিক সংখ্যা ভর নির্ণয় করার সময় প্রকৃতিতে অর্থাৎ সব আইসোটোপগুলি ভরের সমষ্টি করে গড় নেওয়া হয়, তাহলে সেই জন্যই ভগ্নাংশ আসে। যদি আমরা পার্ট করে নিই, পার্ট করে নিলে ভগ্নাংশ আসবে না। যদি তাদেরকে সমস্ত আইসোটোপগুলো তাকে যদি মানে আইসোটোপগুলো যদি যোগ করা হয়, যোগ করে গড় করা হয়, তখনই ভগ্নাংশ চলে আসবে। সেজন্যই আমরা ক্লোরিনের যে পারমাণবিক গুরুত্বের ভগ্নাংশ চলে আসে। এটা আমরা আগে হয়েছে, আর নতুন করে বেশি ব্যাখ্যা করছি না। তারপরে দেখো 2-এরটা এখানে বলা আছে, রকেটের একটা অঙ্ক দেওয়া আছে, দেখে নাও। রকেটের অঙ্ক দেওয়া আছে, বলা আছে একটি রকেট প্রতি সেকেন্ডে 100 কিগ্রা জ্বালানি খরচ করে। ওই জ্বালানি দহনে উৎপন্ন যে গ্যাস সেটা বলা আছে 5 × 10³ মিটার পার সেকেন্ড বেগে রকেট থেকে নিষ্কান্ত হয়। রকেটের ওপর বল কত সেটা বার করতে বলেছে, দেখে নাও। এফ সমান আমরা কি বলবো? এফ সমান আমরা বলবো ভরের যে পরিবর্তন, ভরের পরিবর্তনকে আমরা ডেল্টা এম বলবো, ভরের পরিবর্তনকে ডেল্টা এম বলবো। আর সময় যেটা অতি অল্প সময় সেটা ডেল্টা টি বলবো, আর বেগটা আমরা ইউ বলবো। তাহলে এফ সমান আমরা কি বলবো? ডেল্টা এম বাই ডেল্টা টি ইন্টু ইউ। এই ডেল্টা এম মানে ক্ষুদ্র ভর নির্দেশ করার জন্য, ডেল্টা টি মানে ক্ষুদ্র সময় নির্দেশ করার জন্য, আর ইউ মানে বেগটা। তাহলে এখানে কত বলবো? 100 বলবো, আর এখানে 1 হবে, আর এটা বেগ কত? 5 × 10⁻³ তাহলে এখানে কত হবে? 5 × 10⁵ নিউটন বল প্রয়োগ করতে হবে। তাহলে কত বল কাজ করবে? 5 × 10⁵ নিউটন। তারপর দেখো 3-এর পরীক্ষাগারে HCl শনাক্তকরণে বিক্রিয়া লিখতে বলছে, দেখে নাও। তাহলে HCl প্লাস AgNO3, এটা Ag সমান AgCl প্লাস HNO3, তাহলে AgCl প্লাস NH4OH, তাহলে AgNO3 তো এটা জটিল যৌগ উৎপন্ন হচ্ছে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে সিলভার নাইট্রেট বিক্রিয়া করালে সিলভার ক্লোরাইড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে এটাই হলো সাদা পদক্ষেপ।
বলা হচ্ছে একটি বস্তু তার আয়তনের 40% জলের মধ্যে ভাসে এবং বস্তুটিকে অপর একটি তরলে যদি ডুবিয়ে রাখা হয় তাহলে 40% তরলে বাইরে থাকে, তাহলে ওই তরলের ঘনত্ব কত দেখে নাও। বস্তুর আয়তন আমরা ভি ধরব, বস্তুর ঘনত্ব আমরা ডি ধরব। এবার দেখো জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব ধরব। তাহলে এখানে আমরা মানে ভাষণের শর্ত থেকে লিখতে পারবো ভি ইন্টু ডি ইন্টু জি সমান 40/100 ইন্টু ভি ইন্টু 1 ইন্টু জি। তাহলে এখান থেকে আমরা দেখো ডি এর মানটা পেয়ে গেলাম 0.4 গ্রাম পার সেমি কিউব, ডি এর মান পাওয়া গেল। এরপরে সেকেন্ড ক্ষেত্রে বস্তুটি 40% ভাসছে, তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো তাহলে ভি ইন্টু ডি ইন্টু জি সমান আমরা কত বলবো 40% ওপরে আছে, তাহলে নিচে কত আছে, নিচে আছে 60%, তাহলে 60/100 ইন্টু ভি ইন্টু ডি1 ইন্টু জি। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হলো তাহলে ডি ওয়ান সমান দেখতে পাচ্ছি তাহলে 0.4/0.6, এটা হলো 0.67 আমরা পেয়ে যাব। তাহলে তরলটির ঘনত্ব সমান 0.67 গ্রাম পার সেমি কিউব, 0.67 গ্রাম পার সেমি কিউব। তারপর দেখো 5-এর প্রশ্নটা কি বলছে, পিস্টনের মাত্রের সংকেত হলো m(10⁻²). তারপর দেখো 5-এর একটা ক্লোরোফিলে ভরগতভাবে 2.68 গ্রাম mg বর্তমান, 2 গ্রাম ক্লোরোফিলে mg পরমাণুর সংখ্যা কত সেটা বার করতে বলছে, দেখে নাও। সেটা হলো 2 গ্রাম ক্লোরোফিলে mg এর ভরগত পরিমাণ সেটা বলবো 2 ইন্টু 2.68/100, এটা করলে হবে 0.0536 গ্রাম, এটা আমরা পেয়ে যাব। তারপরে 2 গ্রাম ক্লোরোফিলে mg পরমাণুর সংখ্যা সেটা আমরা কত বলবো, সেটা হলো 0.0536/24 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে 1.345 ইন্টু 10⁻21, তাহলে এতটি আমরা পেয়ে গেলাম। তাহলে 2 গ্রাম ক্লোরোফিল এমজির ভরগত পরিমাণ এরকমভাবে বার করব। তাহলে 2 গ্রাম ক্লোরোফিলে পরমাণুর সংখ্যা কত হবে সেটা অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে আমরা গুণ করব, গুণ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে একটি ধাতব অক্সাইডের উদাহরণ দাও যা অ্যাসিড উৎপন্ন করে। এটা হলো ম্যাঙ্গানিজ হেপ্টাক্সাইড, আমরা নামটা বলবো ম্যাঙ্গানিজ হেপ্টাক্সাইড।
এটা হলো Mn2O7। তাহলে ম্যাঙ্গানিজ হেপ্টাক্সাইড Mn2O7 ম্যাঙ্গানিজ হেপ্টাক্সাইড। অক্সালিক অ্যাসিডের সাথে H2SO4 বিক্রিয়া লিখতে বলছে, যেটা হলো C2H2O4, এটা হলো অক্সালিক অ্যাসিড, তার সঙ্গে H2SO4 এটা বিক্রিয়া করে এটা উৎপন্ন হবে, CO উৎপন্ন হবে, প্লাস CO2 উৎপন্ন হবে, প্লাস জল উৎপন্ন হবে। তাহলে অক্সালিক অ্যাসিডের সংকেত এরকমভাবে মনে রাখবে। অক্সালিক অ্যাসিডের সংকেত হলো C2H2O4, এটার সঙ্গে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে সেটা কি উৎপন্ন হবে? CO প্লাস CO2 প্লাস H2 উৎপন্ন হবে। তারপরে দেখো 4 প্রশ্ন, 1.5 লিটার আয়তনের সালফিউরিক অ্যাসিড দ্রবণে 29.4 গ্রাম H2SO4 দ্রবীভূত আছে, ওই দ্রবণে মোলারিটি নির্ণয় করতে বলেছে। দ্রাবের মোল সংখ্যা, এটা আমরা যেটা বলবো, দ্রাবের মোল সংখ্যা মানে 29.4/98। এটা করলে যেটা আসবে, এটা করলে আসবে 0.3 আসবে, তাহলে 0.3। তাহলে মোলারিটি, অতএব মোলারিটি আমরা বলবো 0.3 বাই যে লিটারটা আছে 1.5, তাহলে এটা বলবো 0.2 মোল লিটার ইনভার্স। তাহলে দেখে নাও, তাহলে দ্রাবের মোল সংখ্যা মানে 29.4/98 মানে 0.3, তাহলে মোলারিটি মানে 0.3/1.5 করলে 0.2 মোল লিটার ইনভার্স। তারপরে দেখো বলা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্রশমে কোন নির্দেশক ব্যবহার করা হয়? তাহলে এখানে কোনো নির্দেশকই ব্যবহার করা যায় না, তাহলে উপযুক্ত কোনো নির্দেশক নেই। তারপরে দেখো পিএইচ এর সংজ্ঞা, দেখে নাও, কোনো উপস্থিত H+ আয়নের গাঢ়ত্বের ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলে। তাহলে পিএইচ সমান -log 10 বেস H3O+, তাহলে পিএইচ সমান log 10 বেস 1/H3O+। তারপরে দেখো সিস্টেমিক এবং নন সিস্টেমিক অ্যান্টাসিডের নাম লিখতে বলছে। তাহলে সিস্টেমিক অ্যান্টাসিডের নাম আমরা বলবো সোডিয়াম বাইকার্বনেট। তাহলে সিস্টেমিক অ্যান্টাসিডের নাম হলো সোডিয়াম বাইকার্বনেট, এটা হলো NaHCO3। আর নন সিস্টেমিক আমরা বলবো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সিস্টেমিকের উদাহরণ আমরা কি বলবো? সিস্টেমিক উদাহরণ হলো সোডিয়াম বাইকার্বনেট হলো NaHCO3। আর নন সিস্টেমিক বলতে আমরা যেটা বলবো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যার সংকেত হলো AlOH3। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3। আমি এখানটা দেখাচ্ছি। সিস্টেমেটিক বলতে সেটা হলো NaHCO3, এটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হলো, যেটা হলো নন সিস্টেমিক, সেটা AlOH3। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হলো, এটা হলো নন সিস্টেমিক, আর এটা হলো সিস্টেমিক। আজকে আমরা এখানে ভিডিও তাহলে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবে। আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ, শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম।